সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে এই মুহূর্তে সিরিজের শেষ ম্যাচে লড়ছে বাংলাদেশ। ইতিমধ্যেই সিরিজের প্রথম 2 ম্যাচ হেরে ছিটকে গেছে সিরিজ থেকে টাইগাররা। চলতি সফরের আগে 50 ওভারের ফরম্যাটে ক্যারিবীয়দের বিপক্ষে টানা 11 ম্যাচে জিতেছিল বাংলাদেশ। সবশেষ সিরিজ হেরেছিল 10 বছর আগে। এবারের সফরে গিয়ে ধবল ধোলাই হওয়ার শঙ্কায় পড়তে হয়েছে তাদের। ক্যারিবীয় অঞ্চলে এবারের সফরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছিল 5 উইকেটে, আর দ্বিতীয় ওয়ানডেতে লড়াইও করতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ধবল ধোলায় লজ্জা থেকে বাঁচতে হলে এই ম্যাচে জিততেই হবে মিরাজের দলকে। 7 মাস পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেই ঝলক দেখালেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান। প্রথম ম্যাচে 10 বলে 13 রানে আউট হওয়ার পর NCL T20 দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের হয়ে রংপুরের বিপক্ষে 33 বলে 65 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আর 4 ও 3 ছক্কা ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল 196.97। এটি তামিমের T20 ক্যারিয়ারের 50তম অর্ধশতক। 2019 BPL ফাইনালের পর এটি তার তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস। শুরুতে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে 6 5 বলে 80 রানের জুটি গড়েছিলেন তামিম। 27 বলে 50 পূর্ণ করে 2 বলই হাঁকান টানা 2 ছক্কা। তবে 10 ওভার 2 বলে 65 রানের আউট হলে মাঠ ছাড়তে বাধ্য হন এই বাঁহাতি ওপেনার। ম্যাচ সেরার পুরস্কার অবশ্য গেছে তামিমের হাতে। শ্রীলঙ্কার T10 লিগে ঝড়ো ব্যাটিংয়ে নিজের দল গল মার্বেলসকে জিতিয়েছেন সাকিব আল হাসান। মাত্র 8 বলে 1-4 ও 2-6 20 রান করেন তিনি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ক্যান্ডি বোলসের মুখোমুখি হয় সাকিবের দল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 10 ওভারে 100 রান করে ক্যান্ডি। সর্বোচ্চ 66 রান আসে দীনেশ চান্দিমালের ব্যাট থেকে। জবাবে মাত্র 7 ওভার 4 বলে 7 উইকেট হাতে রেখে জয় তুলনায় সাকিবের দল 8 বলে 20 রান করেন সাকিব। এছাড়াও অ্যালেক্স হেলস 9 বলে 23 রান করে দলের জয়ের বড় ভূমিকা রাখেন। বল হাতে উইকেট না পেলেও যথেষ্ট ইকোনমিক্যাল ছিলেন সাকিব। 1 ওভারে মাত্র 7 রান দিয়েছেন এই অলরাউন্ডার। সুমিয়া আক্তারকে অধিনায়ক করে নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। 15 থেকে 22 ডিসেম্বর মালয়েশিয়ার ক্লাংয়ে অনুষ্ঠিত হবে 6 দলের এই টুর্নামেন্ট। 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট 6টি দল। গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা। গ্রুপ বিতে রয়েছে ভারতের সঙ্গী পাকিস্তান এবং নেপাল। 13 ডিসেম্বর মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। বাংলাদেশের প্রথম ম্যাচ 16 ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। পরদিন স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে সুমাইয়া আক্তারের দল। বুমরা ও জনসনকে পেছনে ফেলে ICCর নভেম্বর মাসে সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন হারিস রৌফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের ফল পেলেন এই পাকিস্তানি ফাস্ট বোলার। গত মাসে 6 ওয়ানডেতে 13 উইকেট ও 3 T20-তে 5 উইকেট নেন রৌফ। দীর্ঘ 22 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জেতে পাকিস্তান। সিরিজ জয়ে 3 ম্যাচে 10 উইকেট নেন রৌফ। জিতেন সিরিজ সেরার পুরস্কারটাও। আর নভেম্বর মাসে সেরা নারী ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের ড্যানি ওয়াট হজ। সেরা হওয়ার পথে ওয়াট হজ পেছনে ফেলেছেন বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ও দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার নেডেন ক্লার্ককে। হারারেতে সিরিজের প্রথম T20-তে আফগানিস্তানকে 4 উইকেটে হারিয়ে 1-0 ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে 20 ওভারে 6 উইকেট 144 রান স্কোরবোর্ডে জমা করে আফগানিস্তান। করিম জানাত অপরাজিত 49 বলে করেন 54 রান। এছাড়াও মোহাম্মদ নবী 27 বলে 44 রানের ইনিংস খেলেন। জিম্বাবুয়ের এনগারাবা 3টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের জয়ের জন্য। 6 উইকেট হারিয়ে 145 রান তুলে রোমাঞ্চকর জয় পায় জিম্বাবুয়ে। ব্রিয়ান ব্র্যানেট 49 ও ডিওন মিয়ার্স 32 রান করেন। আফগান বোলার নবীনুল হক 3টি করে উইকেট নেন। 14 ডিসেম্বর একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় T20 ম্যাচ। এবারে জানাবো ফুটবলের খবর। উয়েফা ইউরোপা লিগে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের প্রতিপক্ষ ভিক্টোরিয়া প্লজেন। সম্প্রতি ম্যান ইউনাইটেডের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সবশেষ টানা 2 ম্যাচে হেরেছে তারা। ইউরোপা লিগে 12 নম্বরে রয়েছে ইংলিশ এই ক্লাবটি। মাঠে নামার আগে দলে ইনজুরির সমস্যাও রয়েছে। জনি ইভান্স ও লিন্ডলফের খেলা নিয়ে শঙ্কা রয়েছে এই ম্যাচে। প্লজেনের বিপক্ষে জয় পেলে 1 লাফে পয়েন্ট টেবিলের 4-এ ওঠার সুযোগ আছে ম্যানিউয়ের। দারুণ ছন্দে থাকা প্লজেনের বিপক্ষে কাজটা অবশ্য কঠিনই হবে। এদিকে উয়েফা কনফারেন্স লিগে FC আস্তানার বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট চেলসি। সবশেষ 5 ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া চেলসি রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। 23 নম্বরে থাকা আস্তানার বিপক্ষে প্রত্যাশিত জয়ের জন্যই মাঠে নামবে ব্লুজরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে 3-2 গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অন্য ম্যাচে ইউভেন্টাসের কাছে 2-0 গোলে হেরে শেষ 16তে খেলার সম্ভাবনা কঠিন করে ফেলেছে ম্যানচেস্টার সিটি।
মোনাকোকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল এবং স্লোভেনকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বিস্তারিত রিফাত আঞ্জুমের ম্যাচ রিপোর্টে। চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট তালিকায় পাশাপাশি অবস্থান ছিল বার্সেলোনা ও বরুসিয়া ডর্টমুন্ডের। লড়াইয়ের আভাস ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর 52 মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা, তবে 60 মিনিটে স্পটকিক থেকে গোল করে ডর্টমুন্ডকে সমতায় ফেরান গুইরাসি। এরপর গুইরাসি ও ফেরান তোরেসের লড়াই। 75 মিনিটে ফেরান তোরেসের গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় বার্সা। এবারও লিড ধরে রাখতে পারেনি তারা। 78 মিনিটে গুইরাসির গোলে 2-2 সমতায় ফেরে ডর্টমুন্ড। 85 মিনিটে ফেরান তোরেসের গোলে 3-2 ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা, আর এই গোলেই জয় নিশ্চিত হয় বার্সেলোনার। 25 পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ফ্লিকার শীর্ষদের। চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে জুভেন্টাসের কাছে 2-0 গোলে হেরে শেষ 16তে খেলা কঠিন করে ফেলেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। অ্যালিয়েঞ্জ এরেনায় ম্যাচের প্রথমার্ধে ছিল গোলশূন্য। বিরতির পর 53 মিনিটে হালহোভিচ ও 75 মিনিটে ম্যাককিয়েনির গোলে জয় পায় জুভেন্টাস। মোনাকোকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট তালিকার 3-এ উঠে এসেছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। 34 ও 78 মিনিটে দুটি গোল করেন বুকাও সাকা, আর 88 মিনিটে কাই হাভার্সের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। আরেক ম্যাচে স্লোভানকে 3-1 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, আর রেড স্টার বেলগ্রাডকে 2-1 গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। প্রথমবারের মতো একসঙ্গে দুটি ফুটবল বিশ্বকাপের আয়োজকের নাম ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 2030 সালের বিশ্বকাপ হবে 6 দেশে। স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে হবে এই ওয়ার্ল্ড কাপটি। আর 2034 বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। বুধবার ফিফার ভার্চুয়াল কংগ্রেসে 211 সদস্য দেশের প্রতিনিধিরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। জুবায়ের নূর জানাচ্ছেন বিস্তারিত। ফিফা বিশ্বকাপ আয়োজক নির্বাচনে বুধবার ভার্চুয়াল কংগ্রেসের আয়োজন করা হয়। কংগ্রেস শেষে 2030 বিশ্বকাপ আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কোর নাম ঘোষণা করা হয়েছে। মূল আয়োজক হিসেবে থাকলেও বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উদযাপনের অংশ হিসেবে প্রথম 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। আর অন্যদিকে 2034 সাল বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পায় সৌদি আরব। মরক্কো, পর্তুগাল, স্পেন। 100 বছর উদযাপনের জন্য এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। 6টি দেশ ও 3টি মহাদেশের মিলিত প্রচেষ্টায় বিশ্ব একসঙ্গে উদযাপন করবে। ফিফার নিয়ম অনুযায়ী একই মহাদেশ টানা 2টি বিশ্বকাপ আয়োজন করতে পারে না। 2026 বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় হবে এবং 2030 বিশ্বকাপ হবে ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায়। তাই 2034 সালের বিশ্বকাপের জন্য কেবল এশিয়া ও ওশেনিয়ার দেশগুলোর বিট করার সুযোগ ছিল। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া বিট করার ইচ্ছা প্রকাশ করলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ায়, ফলে সৌদি আরব একমাত্র প্রার্থী হিসাবে সামনে আসে। ভোটাভুটিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সৌদি আরবকে আয়োজক সত্ত্ব দেয়া হয়। তবে এই প্রক্রিয়ায় ফিফার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে নরওয়ে ও সুইজারল্যান্ড। এশিয়ার চতুর্থ এবং মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। এর আগে 2002 বিশ্বকাপ দক্ষিণ কোরিয়া এবং জাপান যৌথভাবে আয়োজন করেছিল এবং 2022 বিশ্বকাপ হয়েছিল কাতারে। কাতার বিশ্বকাপ ঘিরে মানবাধিকার ইস্যুতে সমালোচনা হয়েছিল। সৌদি আরবের ক্ষেত্রেও একই ধরনেরই সমালোচনা চলছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ 21টি মানবাধিকার সংস্থা সৌদি আরবকে আয়োজক হিসেবে বেছে নেওয়াকে বিপজ্জনক মুহূর্ত বলে আখ্যা দিয়েছে। ফিফা জানে সৌদি আরবে মৌলিক সংস্কার ছাড়া শ্রমিকদের শোষণ করা হবে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। তবুও তারা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 2034 সালে 48টি দেশ নিয়ে সৌদি আরবের একক আয়োজনের এই সিদ্ধান্তকে ঘিরে যতই বিতর্ক থাকুক না কেন, এটা নিশ্চিত যে বিশ্ব ফুটবলে মধ্যপ্রাচ্যের আধিপত্য দিন দিন বাড়ছে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সৌদি আরবিয়া। বুধবার ফিফা বিশ্বকাপ আয়োজক নির্বাচনে সৌদি আরবকে 2034 বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ঘোষণা করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ভার্চুয়াল কংগ্রেসে এই ঘোষণার পর থেকেই LGBTQ+ সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে তুমুল আলোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো। বিস্তারিত জানবো জুবায়ের নূরের আরো একটি প্রতিবেদনে। সৌদি আরবিয়া। ফিফা বিশ্বকাপ আয়োজক হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা 2034 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ফলে মাত্র এক যুগের ব্যবধানে আবারও মরুর বুকে বসতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।
22 বিশ্বকাপ আয়োজক হিসাবে কাতারকে ঘিরে যেমন ছিল ব্যাপক আলোচনা, তেমনি হয়েছিল বিভিন্ন কারণে সমালোচিত। তবে দেশটি গোটা বিশ্বকাপ নির্বিঘ্নে আয়োজন করে সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছিল। এবার সৌদি আরবে বসতে যাওয়া এই আসরকে নিয়েও শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে বিশ্বকাপ চলাকালীন সময়ে দেশটিতে LGBTQ+ সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিয়ে প্রশ্ন তুলছে মানবাধিকার সংগঠনগুলো। সৌদি আরব LGBTQ+ সম্প্রদায়ের নিরাপত্তার আশ্বাস দিলেও ফিফাকে ঘিরে চলছে তুমুল বিতর্ক। ইসলামিক শরিয়া ভিত্তিক আইনে দেশটি পরিচালিত হলেও সম্প্রতি সময়ের সাথে তাল মেলাতে আর পর্যটক আকর্ষণে বিভিন্ন রকম আইনের পরিবর্তন আনে দেশটি। বিবাহ বহির্ভূত সম্পর্ক দেশটিতে আগে নিষিদ্ধ হলেও মধ্যপ্রাচ্যের দেশটির ক্লাব ফুটবলে রোনালদো যোগ দেওয়ার পর সে আইনেও আনে তারা শিথিলতা। এবার বিশ্বকাপ আয়োজক হওয়ায় দেশটিতে প্রত্যাশার চাপ বেড়েছে বহুগুণে পশ্চিমার দেশগুলোর পর্যটকদের। বিশ্বকাপ চলাকালীন সময়ে মদ্যপান থেকে শুরু করে বিভিন্ন রকমের চিত্ত বিনোদনের দাবি থাকে পর্যটকদের। আরেক ইসলামিক রাষ্ট্র কাতার গেল বিশ্বকাপেও স্টেডিয়ামে অ্যালকোহল নিষিদ্ধ করেছিল। তবে সৌদি আরব তাদের আগের কঠোর ইসলামিক শাসন থেকে সরে এসে নিজেদের আইনে শিথিলতা এনেছে। গেল মাসেই দেশটির রাজধানীতে ইতিহাসের প্রথমবারের মতো খোলা হয়েছে মদের দোকানও, যদিও সেটা বিভিন্ন দেশের কূটনৈতিকদের জন্য। এবার নিজেদের অন্য রূপ দেখালো সৌদি আরব। বিশ্বকাপ চলাকালীন সময়ে সমকামী বা LGBTQ+ সমর্থকদের নিরাপত্তা এবং স্বাগত জানানোর প্রতিশ্রুতি দিয়েছে খোদ এই ইসলামিক রাষ্ট্রটি। সৌদি আরবে সমকামী সম্পর্ক শরিয়া আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়াও ট্রান্সজেন্ডার ব্যক্তিদের পোশাক পরিচ্ছেদে শরিয়া আইনের কঠোর বিধিনিষেধ মেনে চলতে হয়। এমন পরিস্থিতিতে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ 21টি মানবাধিকার সংস্থা সৌদি আরবকে আয়োজক হিসাবে বেছে নেওয়াকে বিপজ্জনক মুহূর্ত বলে আখ্যা দিয়েছে। তবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে সৌদি আরবের কাছ থেকে LGBTQ সমর্থকদের নিরাপত্তা এবং স্বাগত জানানোর প্রতিশ্রুতি পাওয়ার পরই তারা এই বিটকে সমর্থন দিয়েছে। ফুটবল একটি বৈশ্বিক খেলা ও এটি সবার জন্য। আমাদের অন্তর্ভুক্তি নীতির অংশ হিসাবে আমরা সব ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। আমাদের বোর্ড সৌদি ফুটবল কর্মকর্তাদের সঙ্গে নভেম্বর মাসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে তারা প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারাবদ্ধ। বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরবের এই সুযোগকে তাদের ক্রীড়া কূটনীতির অংশ হিসাবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন সৌদি আরব ক্রীড়া খাতে প্রভাব বাড়ানোর জন্য বিশ্বকাপকে মঞ্চ হিসাবে ব্যবহার করছে। এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বুধবার কংগ্রেসে সমাপনী বক্তব্যে বলেন যে সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যবিহীন। We are of course aware of critics. আমরা অবশ্যই সমালোচনার বিষয়ে সচেতন এবং আমাদের হোস্টদের উপর পুরোপুরি আস্থা রাখি, যা তারা সমস্ত দিক থেকে পূরণ করবে এবং প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপটা আয়োজন করবে। A FIFA World Cup that meets the world's expectations. মানবাধিকার নিয়ে সৌদি আরবের অতীত রেকর্ড বিবেচনায় রেখে অনেকেই মনে করছেন 2034 সালের বিশ্বকাপ আরও একবার মানবাধিকার বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। তবে FA, ফিফা এবং সৌদি কর্তৃপক্ষের আশ্বাসে এই বিতর্ক কিছুটা প্রশমিত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সৌদি আরব কিভাবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে সেটি এখন দেখার বিষয়। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আজ এই ছিল আমাদের দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।